আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো। পুরোটা সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে চলছে অনির্দিষ্টকালের পণ্য পরিবহনের ট্রাক ধর্মঘট। তবে বাস ভাড়া বাড়ানোর দাবিতে সকাল থেকে বন্ধ রয়েছে গণপরিবহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে 10 গুণ বেশি ভাড়া। এদিকে ভোগান্তি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সেলিম আলীকের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। ঢাকায় স্বজনের বাসায় বেড়ানো শেষে বগুড়ায় ফেরা নিয়ে ভোগান্তিতে পড়েছেন মধ্যবয়স্ক এই দম্পতি। পরিবহন ধর্মঘটের খবর জানেন না তারা, কিভাবে বাড়ি ফিরবেন তাই ভেবে অনেকটাই মুষড়ে পড়েছেন। হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেছে, আমি তো জানি না, তো এই জন্য তো এখন গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছি না। যাবো কিভাবে? বগুড়া যাবো আমি। ধর্মঘটের কারণে রাজধানী সহ সারা দেশে চলছে অঘোষিত হরতাল। রাস্তায় নেই গণপরিবহন, যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে বিকল্প পরিবহনে ভেঙে ভেঙে কয়েক গুণ ভাড়া গুনে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। যে তেলের দাম বাড়লে গাড়ি বন্ধ থাকবে, হঠাৎ করে বন্ধ করছে, মানুষের দুর্ভোগ হচ্ছে। যাবো মাগুরায় যাবো, আমার পুরো ফ্যামিলি আছে এখানে, এই ভেঙে ভেঙে যেতে হবে। সিরাজগঞ্জে মনে করেন বাসে 200-250 টাকায় যাইতে পারতাম, সেখানে প্রাইভেট বাসে 1500, 2000, 2500 টাকা পর্যন্ত যাইতেছে। তো আমরা তো শ্রমিক, আমরা তো এত ভাড়া দিয়ে আমরা তো সিরাজগঞ্জ যাইতে পারবো। যাত্রী ভোগান্তিতে মাথা ব্যথা নেই পরিবহন মালিকদের। ভাড়া না বাড়ালে বাস ছাড়বেন না তারা। যদি কোনো মালিক তার বাড়ির থেকে টাকা আইনা তেল বইরা গাড়ি চালাইতেছে, আমাদের কোনো আপত্তি নেই, চালাক, কে চালাবে আপনি দেখেন। ধর্মঘটে অচলাবস্থা তৈরি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। বন্দর থেকে বের হচ্ছে না কোনো মালামাল। যে হারে দাম বৃদ্ধি করছে, আমরা গাড়ি চালাতে পারতেছি না। ডেলিভারি না হওয়ার কারণে এই পণ্যের দাম 1 গুণে 5 গুণের জায়গা 20 গুণ হয়ে যাইতেছে। এদিকে যাত্রী ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এবার নৌ পরিবহনের ভাড়া শতভাগ বাড়ানোর দাবিতে বিআইডব্লিউটিএ-কে 18 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ বিক্রম। বিকেলে পল্টনের নৌ চলাচল সংস্থার কার্যালয়ে এক সভায় তিনি জানান, তেলের দাম এবং স্টিলের দাম বাড়ানোর কারণে যাত্রী পরিবহনের ব্যয় 23 ভাগ বৃদ্ধি পেয়েছে। তাই নৌ পরিবহনের শতভাগ ভাড়া বাড়ানোর জন্য বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। আগামীকাল দুপুর 12টার মধ্যে প্রস্তাবনা মানা না হলে বিকেল থেকে সারা দেশের নৌ চলাচল বন্ধ থাকার কথা জানান তিনি। 8 তারিখে হওয়ার কথা ছিল। আমরা চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছি সেই মিটিংটা আগামীকাল করা যায় কিনা। উনি বলেছেন কালকে করতে পারবো কি পারবো না সেটা বড় কথা না, আপনি আপনাদের প্রস্তাব আমাদের কাছে পাঠিয়ে দেন। আমি তখন তাকে বলেছি আবার প্রস্তাব 100 ভাগ বাড়াতে হবে। উনি বলেছেন ওইটা লিখিত পাঠানো। লিখিত পাঠানোর জন্য আমরা কাগজপত্র তৈরি করছি। আজকেই যথাশীঘ্র সম্ভব আমরা ইমেইলের মাধ্যমে চেয়ারম্যান সহ সবাইকে আমরা জানিয়ে দেব এবং তিনি রাজি হয়েছেন আগামীকাল দুপুরের মধ্যে আমাদের সিদ্ধান্ত দেবেন। আমরা আশা করি আমাদের সিদ্ধান্ত আমাদের প্রস্তাব অনুযায়ী হবে। এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। আগামী রোববারের বৈঠক থেকে এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে রাজধানী স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সম্মেলনে মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদের মুখোশ উন্মোচন করা হয়েছে। কোনো ষড়যন্ত্র করেই আওয়ামী লীগকে ঠকানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। সারা বিশ্বে তেলের দাম, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে তেলের দাম যতখানি আছে তার কাছাকাছি, আমরা কিন্তু সেইখানেও যাইনি, তার কাছাকাছি জায়গায় আমরা গিয়েছি। সেই জায়গাটিতে
এইটার যথেষ্ট যুক্তি রয়েছে। আমরা অনেকখানি ভর্তুকি দিয়ে এই তেল বাজারে আমরা বাজারজাত করছিলাম, এই ভর্তুকির পরিমাণও বিরাট, সেই জন্যই এটাকে একটা কমিয়ে আনার জন্য এই প্রচেষ্টা। আমাদের কাদের ভাই, আমাদের মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রী মহোদয় এই নিয়ে উনি বসবেন এবং একটা সমাধান নিশ্চয়ই হয়ে যাবে। দর্শক, এবার আমরা চলে যাব কমলাপুর রেল স্টেশনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, ধর্মঘটের কারণে ট্রাক এবং গণপরিবহন বাস চলাচল বন্ধ রয়েছে, তো স্বাভাবিকভাবেই কিন্তু কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ রয়েছে। তো এখন সেখানে কেমন চাপ বা ভিড় দেখছেন, আর যাত্রীরা তাদের দুর্ভোগের কথা কি বলছেন? আফসার, আপনি যেমনটি বলছিলেন, আপনি ঠিক যেমনটি জানতে চেয়েছেন যে এখানে চাপ কেমন, খুব সহজে যদি আপনাকে বলি, এক কথায় যদি বলি, এখানকার যাত্রী যারা অপেক্ষা করছেন তারা কিন্তু একেবারে বিক্ষুব্ধ এবং বিরক্ত। আপনি নিশ্চয়ই জানেন আজকে সারা দেশ থেকে যে শিক্ষার্থীরা এসেছেন চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতে, তারা কিন্তু আসলে গণপরিবহন বন্ধ থাকার কারণে তারা কিন্তু তাদের সেই স্থায়ী গন্তব্যে ফিরতে পারছেন না। না ফেরার কারণে যেটি হয়েছে, যেহেতু গণপরিবহন বন্ধ, সব চাপ কিন্তু সেই কমলাপুর স্টেশনেই পড়েছে। আমরা এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি। অনেক মানুষ যারা আসলে বারবার একই প্রশ্ন করছেন যে কেন পূর্ব কোনো ঘোষণা না দিয়ে কেন এই ধরনের ভোগান্তিতে তাদের ফেলানো হলো। আমরা এখানে কথা বলতে চাই একজনের সাথে। আপনি আসলে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন আজকে? আমি ভোগান্তিতে পড়েছি এসে ট্রেনে ওইখানে যখন নিচ্ছি, এই যে ট্রলি, এখানে ট্রলিগুলো ঠিক না। তারপরে আসার পরে আমি এখানে ট্রেন টিকিট নিয়েছি আগে, তাই এখানে কোনো ঝামেলা নাই, এমনি পরিবেশ ভালো, নিরিবিলি আছে, কোনো ভোগান্তি। আচ্ছা, আপনি তো চাকরির পরীক্ষা দিতে এসেছেন, এই যে কোনো ধরনের ঘোষণা ছাড়াই হঠাৎ করে যে পরিবহন বন্ধ করা হলো, এতে আপনাদের ভোগান্তিটা আসলে কেমন হয়? হ্যাঁ, ভোগান্তি অনেক পরিমাণ হয়েছে, কারণ আমাদের ঢাকা মানে শহরের মধ্যে চলতে আজকে প্রচুর টাকা খরচ হয়ে গেছে। যেমন আমাদের প্রত্যেকের মিনিমাম 400-500 টাকা রিক্সা খরচ হয়ে গেছে, বা হচ্ছে বাইক খরচ। এইটা যদি পরিবহন চলতো তাহলে আমাদের এই খরচটা লাগতো না। এবং অনেকে টিকিট পায় না ট্রেনে, তারা কিন্তু আজকে অনেক সাফার করবে, কারণ আমরা টিকিট আগে কেটেছিলাম দেখে আমাদের অত কষ্ট হয়তো হবে না, কিন্তু অনেকেই আছে যারা টিকিট পায় না, তাদের জন্য খুবই কষ্ট। এবং এটা মানে আনসার্টেন একটা অবস্থায়, হ্যাঁ, মানে পূর্ব পরিকল্পনা ছিল না, সেই জন্য আমাদের জন্য প্রচণ্ড এটা জনদুর্ভোগ আর কি। কোনো ধরনের ঘোষণা ছাড়া এই ধরনের অবরোধ আসলে ভোগান্তির মাত্রাটা কি কোন পর্যায়ে নিয়ে যায়? অবশ্যই সরকারকে বলতেছি যে হুটহাট করে সিদ্ধান্ত নিলে সাধারণ জনগণ একেবারে বিপদে পড়ে যাবে। এ কারণে যেমন আমরা আজকে টিকিট পাই নাই, আমরা যাবো রাজশাহীতে, ট্রেনে দাঁড়া থেকে যেতে হবে, অনেকটা কষ্ট হবে আমাদের। যে কোনো পরামর্শ বা এগুলো নিতে হলে আগে জনগণ জানালে সতর্ক হবে। এবং দুদিন থেকে আমি ঢাকাতে আছি, ঢাকাতে থাকার কারণে আমার অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আপনাকে ধন্যবাদ। আপনারা আপনি শুনছিলেন যে এখানে যারা রয়েছেন অধিকাংশই আসলে চাকরি প্রত্যাশী, যারা চাকরির পরীক্ষা দিতে ঢাকা চলে এসেছেন। দিনের বেলা গণপরিবহন বন্ধ থাকায় সিএনজি এবং রিক্সায় তাদেরকে অনেক চড়া মূল্য দিয়ে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়েছে। এবং সবশেষ তারা এখন যে এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে আছেন, টিকিট প্রত্যাশার যে জায়গা সেখানে অনেক চাপ তাদেরকে আসলে বিপদে ফেলে দিয়েছে। এখন তারা কিভাবে বাড়িতে ফিরবেন এমন প্রশ্নটাই আসলে তারা বারবার আমাদেরকে করেছেন। আফসানা, এই ছিল কমলাপুর স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি মোকাররম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন মোকাররম হোসেন। আগামী কয়েক দিনের মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন ধর্মঘটের প্রভাব কাঁচা বাজার ও নিত্যপণ্যের দামে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তারা বলছেন এ নিয়ে সরকারের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে তেল, আটা ও ময়দা সহ অন্যান্য নিত্যপণ্য। এদিকে বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের সমাগম বেড়েছে রাজধানীর কারণ বাজারে। বাজারে গিয়ে দেখা যায় শীতের আগাম মৌসুমে সবজি উঠেছে। গেল সপ্তাহের চেয়ে 10 টাকা কমে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকায়। টমেটো বিক্রি হচ্ছে 120 টাকায়, যা আগের সপ্তাহে ছিল 150 টাকা। সবজির দাম গত সপ্তাহের দামে আছে। করলার কেজি 60 টাকা, বেগুনের কেজি 50 টাকা, পটলের কেজি 40 টাকা, চিচিঙ্গার কেজি 50 টাকা, মোটামুটি আছে 50, 60, 40 ভিতরে। পেঁয়াজের দাম 10 টাকা কমে বিক্রি হচ্ছে 50 টাকায়। আধা কেজিতে কমেছে 20 টাকা। মাছের বাজারে গিয়ে দেখা যায় রূপচাঁদা মাছ কমেছে কেজিতে 100 টাকা। শুধু রূপচাঁদা নয়, প্রায় সব মাছের দামই কমতির দিকে। তবে চাল, ডাল, তেল বিক্রি হচ্ছে বাড়তি দামেই। বাজার হলো মন্দা আর কি, মাছের দামটা কম। মানে রূপচাঁদা কিছুদিন আগে ছিল 900 টাকা কেজি, আজকে 800 টাকা কেজি। বলা মাছ বেচতাম 400-500 টাকা কেজি, ব্যস্ত হয় 300 টাকা কেজি। ওই রেটে আছে বর্তমানে। যেমন 1 কেজি তেলের দাম 150 টাকা, 1 কেজি চিনির দাম 80 টাকা, 1 কেজি ডালের দাম 110 টাকা। 2 সপ্তাহের ভিতরে
আটা প্রতি কেজিতে 30 টাকা বাড়ি গেছে। ক্রেতাদের মাঝে স্বস্তি এলেও আবারও জ্বালানি তেলের দাম বাড়ায় শঙ্কায় রয়েছেন দাম বাড়ার। জ্বালানি তেলের মূল্য যখন বৃদ্ধি পাইছে তখন আপনার এই যে এটার সাথে যা পরিবহনটা যুক্ত হবে, পরিবহনটা যুক্ত হলে সমস্ত কিছুর দাম এটার সাথে আপনার বেড়ে যাবে। কালকে যখন জ্বালানি তেলের দাম দেখলাম যে বৃদ্ধি পাচ্ছে, তখন চিন্তা করলাম যে আসলে কিভাবে চলা যায়। এত যদি তেলের দাম একসাথে এত টাকা বেড়ে যায় তাহলে সব কিছুর দামে তো বেড়ে যাবে। তো আসলে এটা নিয়ে আমরা খুব চিন্তিত। গেল সপ্তাহে ব্রয়লার মুরগি 170 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 150 টাকায়। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। এদিকে পরিবহন ধর্মঘটের মাঝে 26টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় চরম দুর্ভোগে পড়ে পরীক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। রাস্তায় গণপরিবহন না থাকায় বিকল্প উপায়ে গন্তব্যে যেতে গুনতে হয়েছে কয়েক গুণ ভাড়া। একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষা থাকায় আবেদন করেও অংশ নিতে না পেরে ক্ষোভ জানিয়েছেন চাকরি প্রার্থীরা। দর্শক, বাকিটা দেখুন মাসুদ মুস্তাহিদের রিপোর্টে। করোনা ভাইরাসের ভয়াবহতার কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষাও হয়নি। এই অবস্থায় একই দিনে সব পরীক্ষা হওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এর মাঝে মরার উপর খরার ঘা হয়েছে পরিবহন ধর্মঘট। রাস্তায় গণপরিবহন না পেয়ে শেষ ভরসা ছিল রিকশা, সিএনজি ও রাইড শেয়ারের প্রাইভেট কার ও মোটরসাইকেল। যাদের কপালে সেটাও জোটেনি তারা উঠে পড়েন পিকআপ ভ্যানে। আজকে অনেক দুর্ভোগের শিকার হয়েছে। আমি প্রথমে সিএনজি নিলাম, এমনি আমি নর্মালি সিটি বাসগুলোতেই আসি। আমি 40 টাকার ভাড়া 250 টাকা দিয়ে আসছি। এদিকে একই দিনে 26টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা থাকায় বিপদে পড়েন দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে আসা চাকরি প্রত্যাশীরা। রেগুলার যেটা ভাড়া ছিল 50 থেকে 60 টাকা রিক্সা ভাড়া, সেই আমি 200 টাকা ভাড়া দিয়ে এসেছি। ঢাকা হঠাৎ করে দেখে যে গাড়ি নাই, নাই, ওখান থেকে সিএনজি ভাড়া দিয়ে আসছি, ডাবল ভাড়া। শুধু তাই নয়, একই দিনে পরীক্ষা থাকায় আবেদন করেও অংশ নিতে না পেরে হতাশ অনেকে। এরকম অবস্থা হলে আমাদের জন্য আর কি এটা মরার উপর খরার গা বলতে পারেন। তেলের দাম বাড়ার প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘটে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। জনগণকে জিম্মি করে দাবি আদায়ের এমন কর্মসূচির পরিবর্তন জরুরি। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আর মুছে ফেলা যাবে না। লন্ডনে জাতির পিতার গোপন দলিলের উপর সংকলিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ করে যারা ইতিহাস বিকৃতি করতে চেয়েছিল তাদের সে সুযোগ আর কখনোই দেয়া হবে না। শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য বইটি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থাকবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে পাবেন না যে এগেইনস্ট এনি লিডার, একজন নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। আমি করছি কি কারণে? আমার বাবার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। 7ই মার্চের ভাষণ ব্যান্ড, তার ফটো ব্যান্ড, ওনার বক্তৃতা ব্যান্ড, এমনকি যে স্লোগান দিয়ে আমাদের স্বাধীনতা সেটাও ব্যান্ড বাংলাদেশে। আফটার 75 দ্যাট ওয়াজ দ্য সিনারিও। আমরা অন্তত বলতে পারি যে এটা বের হওয়ার পর থেকে আর ইতিহাস বিকৃতি করতে পারেনি, করতে পারবে না। কাল থেকে 12ই নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ কোভিড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। নিবন্ধন করেছেন এমন 18 সবাইকে এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডক্টর শামসুল হক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত টিকা কার্যক্রমকে পৌঁছে দিতেই কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম শুরু হচ্ছে। যারা আগে নিবন্ধন করেও টিকা পাননি তারা সহ আগের ক্যাম্পেইনের মতো নারী ও বয়স্করা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন বলেও জানান তিনি। রোগ সরানোর কেন্দ্র হাসপাতাল থেকেই ছড়াচ্ছে হেপাটাইটিস, এইডসের মতো প্রাণঘাতী নানা রোগের জীবাণু।
চিকিৎসা বর্জ্য পরিশোধনের আধুনিক ও সমন্বিত ব্যবস্থা না থাকায় ঝুঁকিতে নগরবাসী। রাজধানীতেই প্রতিদিন ১৩,০০০ কেজি চিকিৎসা বর্জ্য উৎপন্ন হয়, যার বেশিরভাগই যত্রতত্র ফেলা হচ্ছে। চিকিৎসা ব্যবস্থার অনিয়ম নিয়ে মাইদুর রহমান রুবেলের ধারাবাহিকের আজ দেখুন নবম পর্ব, ছবি তুলেছেন নিজামুদ্দিন। খালি হাতেই আবর্জনা সংগ্রহ করে এরা হাসপাতালের আশপাশের ডাস্টবিনে খোলা পড়ে থাকে ব্যবহার করা সিরিঞ্জ, তুলা, সুচ, রক্ত, ব্যান্ডেজ সহ চিকিৎসা আর অস্ত্রোপচারের যত উপকরণ। ফলে সহজেই নানা জটিল রোগে আক্রান্ত হয় পরিচ্ছন্ন কর্মীরা। রাজধানীর ২০টি সরকারি হাসপাতাল ও ৭০০-এরও বেশি বেসরকারি হাসপাতাল থেকে প্রতিদিন কম বেশি ১৩,০০০ কেজি চিকিৎসা বর্জ্য উৎপন্ন হয়, যার বেশিরভাগই যথাযথ পরিশোধন ছাড়া খোলা ডাস্টবিনে ফেলা হয়। খোলা জায়গায় চিকিৎসা বর্জ্য ফেলায় যক্ষ্মা, চর্মরোগ সহ নানা সংক্রমণ রোগ সহজেই ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এর ফলে ডিপথেরিয়া, হেপাটাইটিস বি ও সি, এমনকি এইডসের মতো প্রাণঘাতী রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে। বর্জ্য এমন একটি বর্জ্য যার থেকে মানুষের রোগ শুধু নয়, নানা ধরনের রোগ হতে পারে, যেমন সংক্রামক ব্যাধি ছড়াতে পারে। এর মধ্যে হেপাটাইটিস বা জন্ডিস, ডিপথেরিয়া, টিউবারকুলোসিস সহ আরো অনেকগুলো অসুখ, ডিসেন্ট্রি, এগুলো ছড়াতে পারে। সিরিঞ্জগুলো বাইরে ফেললে কিন্তু সেই সিরিঞ্জ ব্যবহারে একজনের এইডস, হেপাটাইটিস বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের বেশ কয়েকটি হতে পারে। রাজধানীর বেশিরভাগ হাসপাতাল চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার শর্ত মানে না। এ ব্যাপারে ২০০৮ সালে একটি আইন করা হলেও তা মানতে তেমন উদ্যোগ নেই। বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন ও বেসরকারি সংস্থা প্রিজমের মধ্যে চুক্তি থাকলেও তা শতভাগ বাস্তবায়ন হয় না। আমরা হয়তো 15-20% করছি, বাকি 80% বাইরে থেকে যাচ্ছে। এটা বাইরে, সারা দেশে বাইরে থেকে যাচ্ছে। আপনি যদি চিন্তা করেন, জেলা শহরে 64টা জেলা যদি ধরেন, আমরা মাত্র কাজ করছি ৬-৭টা জেলায় কাজ করছি, বাকি সবই তো বাইরে থেকে যাচ্ছে। যে এই মেডিকেল বর্জ্য একসময় আমাদের জন্য একটা মহামারী আকার ধারণ করবে। বেশিরভাগ সরকারি বেসরকারি হাসপাতাল পরিবেশ অধিদপ্তরের বিধি অনুযায়ী চিকিৎসা বর্জ্য ধ্বংস করে না। ফলে কঠিন, তরল ও বায়বীয় চিকিৎসা বর্জ্য সাধারণ বর্জ্যের সঙ্গে মিশে যাচ্ছে, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। রাজশাহীর গোদাগাড়িতে পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় পুলিশের 2 সদস্য আহত হয়। বিকেলে উপজেলার রামানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। গোদাগাড়ি থানা পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর মোটরসাইকেলে তুলে নেন তারা। এই সময় তাদের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত সদস্যদের উদ্ধার করেন। এ ঘটনায় অভিযুক্ত 3 জনকে আটক করা হয়েছে, তবে ছিনিয়ে নেওয়া আসামির এখনও খোঁজ মেলেনি। গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের MC বাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় 4 জন মারা গেছেন। এই ঘটনায় একজন আহত হয়েছেন। ঘাতক পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। গেল রাতে এই দুর্ঘটনা ঘটে। মওনা হাইওয়ে থানার উপপরিদর্শক হাদিউল ইসলাম জানান, MC বাজার এলাকায় বেপরোয়া গতির একটি মুরগিবাহী পিকআপ পথচারীদের চাপা দিলে জনি ও ইব্রাহিম হাবিব ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেয়ার পথে তোফাজল মারা যান। এদিকে সকালে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় আরেকটি কাভার্ড ভ্যান চাপায় এক CNG চালক নিহত হয়েছে। এই ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এদিকে আলাদা ঘটনায় দেশের বিভিন্ন স্থানে 5 জন মারা গেছে। দিনাজপুরের নবাবগঞ্জে স্বামী স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার নিরস্যা পলাশবাড়ি গ্রামের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ এখনও জানা যায়নি। এদিকে হবিগঞ্জের চুনারুঘাটের নবপতি গ্রামে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে আব্দুর রৌফ ও তার স্ত্রী আলেয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তদন্তের পর তা বলা যাবে বলে জানান চুনারুঘাট থানার OC। অন্যদিকে গতকাল সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়ার বাঁশ কাটার ঘটনায় এক অটো চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শরীয়তপুরের পদ্মার ডান্তির এখন ভাঙন আতঙ্ক কাটিয়ে হয়ে উঠেছে সম্ভাবনাময় পর্যটন স্পট। প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধান ও বেঙ্গল গ্রুপের দক্ষতায় বাঁধের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে।
এতে নতুন আশার আলোর সঞ্চার হয়েছে পদ্মাপাড়ের মানুষের মাঝে। নদী রক্ষা বাঁধ ও পদ্মার সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা। এই এলাকাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। শরীয়তপুর প্রতিনিধি ইব্রাহিম হোসেনের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। চোখের সামনে পদ্মার এমন সর্বনাশা ভাঙন দেখে অভ্যস্ত শরীয়তপুরবাসী। 2018 সালের এই ভাঙনে নিঃস্ব হয় নড়িয়া জাজিরার কয়েক হাজার পরিবার। ভাঙনের সর্বশান্ত মানুষদের পুনর্বাসন এবং ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় বর্তমান সরকার। 2018 সালের শেষ দিকে 1417 কোটি টাকা ব্যয়ে শুরু হয় পদ্মার ডান তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজ। পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীমের তত্ত্বাবধানে বাঁধ নির্মাণ করছে বেঙ্গল গ্রুপ। এর মধ্যে বাঁধের প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছে। গত 3 বছরে নতুন করে ভাঙন দেখেনি নড়িয়াবাসী, স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। পাশাপাশি বাঁধ ঘিরে দেখা দিয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। বেড়িবাঁধের প্রকল্প শুরু হওয়াতে নদী ভাঙন কমেছে, এখন তো নদী ভাঙন নেই বললেই চলে। বিকালবেলা এখানে সুন্দর লাগে দেখতে, সূর্য ডুবো স্থান। আগে আমরা এই নদীর পাড়ে আসতে ভয় পেতাম, এখন আমরা প্রতিদিন এই নদীর পাড়ে বিকালে ঘুরতে আসি। এখন আমরা স্বস্তিতে আছি, আশা করা যায় আর ভাঙবে না। পদ্মার ডান তীর রক্ষাবাদ শরীয়তপুরবাসীর জন্য আশীর্বাদ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেঙ্গল গ্রুপ যখন কাজটি পেল তখন তারা আন্তরিকতার সহিত তাদের জনবল লাগিয়ে তারা সুন্দরভাবে এই কাজটি বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কাজ করেছে। বেঙ্গল গ্রুপ এই প্রজেক্টের কাজের শুরু থেকেই গুণগত মান ঠিক রেখে কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করি কাজটা গুণগত মান ধরে রেখে যদি নির্দিষ্ট সময়ের আগে আমরা কাজটা শেষ করতে পারবো। 2022 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে, তখন পরিপূর্ণ সুফল পাবে নড়িয়ার মানুষ। শুধু 2018 সনেই এখানে 5,500 বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে নড়িয়ার মানুষ এই নদী ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা পেয়েছে। গত 2 বছরে একটি বাড়িও ভাঙেনি। আমরা আশা করি এই 6 কিলোমিটার এলাকায় এবারের বিজয় দিবসকে সামনে রেখে 16ই ডিসেম্বরে আমরা একেবারে ওয়াকওয়ে করে দৃষ্টিনন্দন করে আমরা সোডিয়াম বাতি জ্বালিয়ে দেব। স্থায়ীভাবে ভাঙন বন্ধ আর পর্যটনের নতুন সম্ভাবনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ। রাসেল আহমেদ, RTV। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের প্রথম দেশ হিসেবে মুখে খাওয়ার পিল অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানির তৈরি করোনা পিল মলনুপিরাভিরের অনুমোদন দিয়েছে দেশটি। এদিকে চলমান মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে, তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 7,000-এর বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5 লাখ। 4 নেশনস ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশ নিতে শ্রীলঙ্কায় গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এদিকে উজবেকিস্তানে অনূর্ধ্ব 23 দলের সঙ্গে থাকা যে 7 ফুটবলার জাতীয় দলে ডাক পেয়েছেন তারাও তাশখন্দ থেকে শ্রীলঙ্কা পৌঁছে গেছেন। আগামী 8 নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও সেশেলস। 8 নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। সেশেলসের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। ব্যর্থ টি-20 বিশ্বকাপে মিশন শেষে দেশে ফিরেছে টাইগারদের একাংশ। বিকেল 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ক্রিকেটারদের বহনকারী বিমান। 2 ধাপে দেশে ফিরছেন তারা। প্রথম ধাপে এসেছেন শরীফুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারি। বিসিবি চিকিৎসক ও মিডিয়া ম্যানেজারও আসেন একই ফ্লাইটে। রাত 11টায় ফেরার কথা আছে সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসানের। 2 ভাগে দল শেষে দেশে ফিরলেও আমিরাতে থেকে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ। সপ্তাহখানেকের ছুটি কাটিয়ে 11ই নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, বরং সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।